খালি চোখে যা দেখি আমরা সেটাই কি বিশ্বাস ও বাস্তবতার সর্বোচ্চ কথা? না, একবিংশ শতাব্দীর অনুসন্ধিৎসু সমাজ এ ধারণা বদলে দিয়েছে। যাপিত জীবনের পরতে পরতে কপাল কুঁচকে তাকালেই থমকে যেতে হচ্ছে। কি হচ্ছে এখানে? কেই বা করছে? ব্যক্তি জীবনের এমন অসংখ্য কৌতূহল আমাদের ভাবতে শেখায় সমাজ ও রাষ্ট্রের বিবিধ প্রশ্নের প্রকৃত জবাব নিয়ে। দেশ, রাজ্য, সমাজ ও বিশ্বের ধারাবাহিক নিয়ন্তাদের ভেতরের কথা পরতে পরতে জানা যায়। আড়ালে এই সমগ্র জগতের নিয়ন্ত্রণ গুটি কতক মানুষের হাতে। আমাদের চেনা জানার বাইরে আছে আরেক শাসন ব্যবস্থা। দৃষ্টিসীমার অন্তরালে আছে ভিন্ন শাসক, মনুষ্য পৃথিবীরই এক ভিন্ন কর্তা। আমরা কি তাদের চিনি? আমরা কি জানি পৃথিবীর সম্পত্তির সিংহভাগ কাদের দখলে? আনমনে অবচেতনে কাদের আঙুলের ইশারায় আমরা চলি ফিরি? কার নিয়ন্ত্রণে, কাদের গুপ্ত আয়োজনে চলে পৃথিবীর আইন? এসব কিছু ভাবতে গেলে উঠে আসে একটি গুপ্ত সংগঠনের নাম, ইলুমিনাতি। ইলুমিনাতি একটি নাম যেটাকে ঘিরে রয়েছে অগণিত রহস্য, বিতর্ক ও ষড়যন্ত্রের ছায়া। এটি কোনো সাধারণ সংগঠন নয়, এক গোপন সভা যার সদস্যরা হলো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মানুষ, যেমন ব্যাংকার, রাজনীতিবিদ, কর্পোরেট প্রধান এবং আন্তর্জাতিক মিডিয়া জগতের অদৃশ্য নিয়ন্ত্রকরা। বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও গণমাধ্যম এই তিনটি স্তম্ভের ওপর যাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ, তাদের উদ্দেশ্য কখনোই জনকল্যাণ নয়। ইলুমিনাতির মূল লক্ষ্য হলো দেশে দেশে এমন সরকার ব্যবস্থা কায়েম করা যেখানে সাধারণ মানুষ থাকবে নিঃশব্দ, নিয়ন্ত্রিত ও নিরুপায়। তাদের নিয়ন্ত্রণের লক্ষ্য শুধুই রাষ্ট্র নয়, বরং মানুষের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ, এমনকি ব্যক্তিগত জীবনও। এদের প্রভাব সবচেয়ে বেশি অর্থনীতির ওপর, কারণ কাউকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে হলে তার অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করাই সবচেয়ে কার্যকর উপায়। বিশ্বাস করুন বা না করুন, এই পৃথিবীতে টাকার অভাব মানেই ক্ষমতার অভাব, আর যে গোষ্ঠী নিয়ন্ত্রণ করে অর্থনীতিকে, সেই গোষ্ঠী নিয়ন্ত্রণ করে বিশ্ব রাজনীতি, যুদ্ধ, বিপ্লব, এমনকি গণ আন্দোলন পর্যন্ত। এই অর্থনৈতিক নিয়ন্ত্রণ রয়েছে গুটি কয়েক প্রভাবশালী পরিবারের হাতে। নামগুলো উচ্চারণ করলে বোঝা যায় এরা কারা। রথচাইল্ড, রকফেলার, এস্টোর, ডুপন্টস। এরা শুধুই ধনী নয়, বরং এমন এক ক্ষমতার অধিকারী যারা ছায়ার আড়ালে বসে নিয়ন্ত্রণ করে বিশ্বের ভাগ্যরেখা। এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর তালিকার শীর্ষে রয়েছে রথচাইল্ড ফ্যামিলি। বিশ্ব অর্থনীতির অদৃশ্য সুতার টানে যারা যুগের পর যুগ চালিয়ে যাচ্ছে এক ভয়ানক খেলাঘর। অর্থনীতির পেছনে কলকাঠি নাড়া এই পরিবারের হাত ধরেই গড়ে উঠেছে সম্পদের এক বিশাল সাম্রাজ্য, যা শুরু হয়েছিল জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহর থেকে। 1743 সালে জন্ম নেওয়া এই পরিবারের প্রতিষ্ঠাতা আমশেল মুসা রথচাইল্ড একজন সাধারণ ধাতব মুদ্রা বিক্রেতা ছিলেন। তার দোকানে টানানো ছিল একটি লাল রঙের ঢাল, যা জার্মান ভাষায় বলা হয় রথচাইল্ড। এই প্রতীক থেকেই পরবর্তীতে তার পরিবার পরিচিতি পায় রথচাইল্ড ফ্যামিলি হিসেবে। কিন্তু নামের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তাদের পরিচয়। খুব শীঘ্রই এই পরিবার ব্যাংকিং ব্যবসার মাধ্যমে ইউরোপের অর্থনৈতিক নিয়ন্ত্রণ হাতে নিয়ে নেয়। তারপর ধীরে ধীরে তারা বিস্তার ঘটায় পুরো ইউরোপ জুড়ে, এমনকি পৌঁছে যায় আমেরিকার অর্থনীতি পর্যন্ত। রথচাইল্ডদের অর্থনৈতিক দর্শন ছিল ভিন্ন, নির্মম এবং গভীরভাবে রাজনৈতিক। আমশেল রথচাইল্ড একবার বলেছিলেন, আমাকে একটি জাতির অর্থব্যবস্থা নিয়ন্ত্রণের সুযোগ দিন, এরপর আমার কিছুই যায় আসে না কে সেই জাতির সরকার চালায়। এই এক উক্তির মধ্যে লুকিয়ে আছে আধুনিক দুনিয়ার সবচেয়ে নির্মম বাস্তবতা। তার পুত্র নাথান রথচাইল্ড আরও সরাসরি বলেন, আমার কোনো মাথা ব্যথা নেই ইংল্যান্ডের সিংহাসনে কে বসছে। ব্রিটিশ সাম্রাজ্য, যার সূর্য কখনো অস্ত যায় না, তাকে আসলে সেই চালায় যার হাতে রয়েছে সম্পদের উৎস, আর সেই সম্পদের উৎস তো আমার হাতেই। এই কথাগুলো শুনে অনেকের মনে হতে পারে এই জন্য কোনো উপন্যাসের কল্পকাহিনী, কিন্তু ইতিহাস সাক্ষী বিশ্বের বড় বড় যুদ্ধ, বিপ্লব আর অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের পেছনে বারবার উঠে এসেছে এই পরিবারের নাম। এখন বলা যাক আরেক রহস্যময় অথচ বাস্তব শক্তির কথা, রকফেলার ফ্যামিলি। যদি বলা হয় আমেরিকার আসল শাসক হোয়াইট হাউসে নয়, বরং রকফেলারদের ড্রয়িং রুমে বসবাস করে, তাহলে কি তা বাড়াবাড়ি হয়ে যাবে? এই পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে তেল বাণিজ্যের বিশাল সাম্রাজ্য, আর এই তেল সম্পত্তি তাদের এনে দিয়েছে এমন এক ক্ষমতা যার ছায়া পড়ে আমেরিকার রাজনীতি, অর্থনীতি, এমনকি গোটা বিশ্ব রাজনীতির উপরেও। বিশ্বের তেল খাতে আধিপত্য গড়ে তুলে রকফেলাররা শুধু শিল্পপতি হয়ে থাকেনি,
তারা পরিণত হয়েছে কিং মেকারে। আমেরিকার রাজনৈতিক ইতিহাসে তাদের ছায়া এতটাই গভীর যে অনেক গবেষক দাবি করেন রকফেলারদের সম্মতি ছাড়া হোয়াইট হাউসের দরজা কারো জন্যই খুলে না। ইতিহাস বলছে প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিঙ্কন, জেমস গারফিল্ড, উইলিয়াম ম্যাককিনলি, এমনকি জন এফ কেনেডিও রকফেলারদের বলয়ের বাইরে যেতে চেয়েছিলেন স্বাধীনভাবে রাষ্ট্র চালাতে। কিন্তু তাদের সেই চাওয়ার ফলাফল ছিল নির্মম। এক এক করে সবাইকেই হত্যা করা হয়। এই পরিবার শুধুই অর্থ বাণিজ্যের মাধ্যমে নয়, বরং হত্যা, গুম এবং সংঘবদ্ধ গণ আন্দোলনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে নিজেদের প্রভাব ধরে রেখেছে যুগের পর যুগ। চোখের সামনে সবকিছু ঘটেছে, কিন্তু কেউ কখনো প্রমাণ রেখে যেতে পারেনি। এটাই রকফেলারদের আসল শক্তি, অদৃশ্য থেকে শাসন করা। তেলের বিনিময়ে ডলার, এই এক বিনিময়ে গড়ে উঠেছে আধুনিক দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক অস্ত্র, পেট্রোডলার। আজ হয়তো খুব কম মানুষই আছে যারা জানে না বিশ্ববাজারে তেল কেনাবেচা হয় শুধুমাত্র মার্কিন ডলার। অর্থাৎ আপনি যদি তেল আমদানি করতে চান তবে আপনাকে ডলারই ব্যবহার করতে হবে। এখানেই লুকিয়ে আছে আমেরিকার অর্থনৈতিক আধিপত্যের আসল রহস্য। পুরো বিশ্বের মোট তেলের অন্তত 10% বিক্রি করে সৌদি আরব। 1974 সালে আমেরিকা এক ঐতিহাসিক, বা বলা ভালো এক ষড়যন্ত্রময় প্রস্তাব দেয় সৌদিকে। বলা হয়, আমরা তোমাদের দেব সামরিক নিরাপত্তা, আধুনিক অস্ত্র, টেকনোলজি এবং রাজনৈতিক সহায়তা। বিনিময়ে তোমরা শুধু একটি কাজ করো, তেল বিক্রি করবে শুধু ডলারে। সৌদি আরব প্রস্তাবটি বিনা বাক্যে মেনে নেয়। বিশ্লেষকদের মতে সৌদি রাজতন্ত্র ভয় পায় তাদের শক্তিশালী সেনাবাহিনী একদিন হয়তো তাদের সিংহাসনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই বাইরে নিরাপত্তা কিনে ভেতরে শাসন ধরে রাখাই তাদের মূল লক্ষ্য ছিল। এরপর যা ঘটল তা ইতিহাস। সৌদি তেল বিক্রি শুরু করলো শুধুমাত্র ডলারে। কিন্তু এখানেই শেষ নয়। তেল বিক্রির মাধ্যমে যে বিপুল পরিমাণ ডলার আয় হতো, সে টাকা আবার ফিরিয়ে দেওয়া হতো আমেরিকাকে। সৌদি সে অর্থ দিয়ে কিনত আমেরিকান ট্রেজারি বন্ড, অর্থাৎ নিজেদের হাতে থাকা টাকা দিয়ে কিনে নিচ্ছিল আমেরিকার ঋণের কাগজ। আমেরিকা তাদের বলতো, নো প্রবলেম, যখন দরকার বন্ড ভাঙিয়ে খরচ করো। এই ব্যবস্থায় একদিকে সৌদি শুধুমাত্র একটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল, আর অন্যদিকে গোটা বিশ্বের তেল ব্যবসার নিয়ন্ত্রণ ধীরে ধীরে চলে যাচ্ছিল আমেরিকার হাতে। শুধু সৌদি নয়, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সবাই একই ছকের খেলোয়াড় হয়ে গেল। এ যেন এক নিখুঁত চক্রান্ত, যেখানে অর্থনীতি, রাজনীতি আর ভূ রাজনীতি মিলেমিশে এক হয়ে গেছে আমেরিকার অর্থনৈতিক সাম্রাজ্য বিস্তারের পেছনে। এই ডিজিটাল যুগে আমরা দিন দিন প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি। সকাল থেকে রাত প্রতিটি মুহূর্তে আমাদের জীবনে জড়িয়ে গেছে স্মার্টফোন, কম্পিউটার ও ইলেকট্রনিক ডিভাইস। অথচ এই আধুনিক জীবনের ছোঁয়াতে আমরা পড়ে গেছি নজরদারির ফাঁদে। আপনি স্মার্টফোনে কি করলেন, কখন কি দেখলেন, কাকে মেসেজ পাঠালেন, সব তথ্যই সংরক্ষিত হচ্ছে গুগলের সার্ভারে। আজ পর্যন্ত আপনি যে সব অ্যাপ ইনস্টল করেছেন, প্রতিটি মুহূর্তের রেকর্ড রয়েছে প্রযুক্তি জায়ান্টদের হাতে। এই তথ্যই একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় অস্ত্র। 2021 সালে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট যখন প্রযুক্তি কোম্পানি বন্ধ করে দিতে পারে, তখন বুঝে নিতে কষ্ট হয় না আমরা কতটা অসহায়। আপনি হয়তো ভাবছেন, প্রযুক্তি থেকে বহিষ্কার হলে কি হবে? উত্তর হলো, সব কিছু হারাবেন। এক কথায় আপনি হয়ে পড়বেন সর্বহারা, নীরবে, নিঃশব্দে। নেপালের ভয়াবহ ভূমিকম্প কি আদৌ প্রাকৃতিক ছিল? In 90 seconds, it ripped 100 kilometers from west to east through Kathmandu. The whole city was displaced by 3 meters. ব্রিটিশ কলাম্বিয়ার গবেষক নাডার দাবি করেন এই ভূমিকম্প আসলে ছিল এক সুপরিকল্পিত হামলা, আর এই হামলার পেছনে ছিল আমেরিকার গোপন প্রকল্প HAARP। এই HAARP নিয়ে বহু বিতর্ক রয়েছে। পশ্চিমা বিজ্ঞানীদের একাংশ মনে করেন এটি আসলে এক ধ্বংসাত্মক অস্ত্র, যার মাধ্যমে সৃষ্টি করা সম্ভব ভূমিকম্প, সুনামি, বন্যা, এমনকি ঘূর্ণিঝড়ের মতো ভয়ঙ্কর দুর্যোগ। এই প্রজেক্টের মূল অংশ হলো এক গুচ্ছ অ্যালুমিনিয়াম অ্যান্টেনা, যেগুলো থেকে উচ্চমাত্রার ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ পাঠানো হয় আয়নমণ্ডলে, পৃথিবী থেকে প্রায় 50 মাইল ওপরে। এই তরঙ্গ সূর্যরশ্মির পথে কণা উত্তেজিত করে, যা নিচে আয়নমণ্ডলে কম্পন তৈরি করে। ফলাফল, পৃথিবীর গভীর অভ্যন্তরে টেকটনিক প্লেটে সৃষ্টি হয় চাপ ও ফাটল, আর সেই ফাটলে ডেকে আনে ভূমিকম্প। এই প্রোগ্রামের ম্যানেজার পল কুসির কথায় এটাই সত্যিকারের তরঙ্গ।
এটি ওপর থেকে আসে এবং এতটাই গভীরে যেতে পারে যা কোনো তার বা যন্ত্র দিয়েও সম্ভব নয়। তাহলে প্রশ্ন থেকেই যায়, নেপালে সেই ভূমিকম্প কি প্রকৃতির খেয়াল নাকি প্রযুক্তির নিঃশব্দ যুদ্ধ? তারা ধাপে ধাপে এগিয়ে চলেছে তাদের নির্ধারিত মিশনের দিকে, নির্ভুল কৌশলে, নিঃশব্দে। আর সবচেয়ে ভয়াবহ সত্য হলো তারা সফলও হচ্ছে। পৃথিবীর বড় বড় ক্ষেত্রগুলো যেমন রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, এমনকি গণমাধ্যম, সব জায়গাতেই ছড়িয়ে আছে তাদের নিয়ন্ত্রণ। কিন্তু সব কিছুই হচ্ছে একদম আমাদের চোখের আড়ালে, পর্দার অন্তরালে। প্রশ্ন জাগে, এই পৃথিবীতে আমরা কি সত্যিই স্বাধীন, নাকি অজান্তেই আমরা হয়ে গেছি তাদের দাস? তাদের বানানো এক মায়াবী জালে প্রতিদিন প্রতিক্ষণ আমরা শুধু ঘুরে চলেছি একটা চক্রের ভেতর। এসব কি কেবল কল্পনা, নাকি বাস্তবতার এক ভয়ঙ্কর রূপ যা আমাদের চোখের সামনেই লুকিয়ে আছে, আর আমরা কেবল ভাবনার খাঁচায় বন্দী হয়ে যাচ্ছি দিনকে দিন? আজকের পর্ব এখানে শেষ করছি। তবে ইলুমিনাতি ও তাদের ছায়া শাসনের রহস্য নিয়ে আমরা একটি ধারাবাহিক সিরিজ তৈরি করতে চাচ্ছি। আপনারা এই বিষয়ে কি ভাবেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমাদের পরবর্তী পর্বগুলোকে আরও তথ্যবহুল ও প্রাসঙ্গিক করে তুলবে। আর হ্যাঁ, এই ভিডিও রেফারেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে আব্দুল কাইয়ুম আহমেদের গুপ্ত সংঘ সিরিজের 2য় খণ্ড। বইটি এসব বিষয় জানতে আগ্রহীদের জন্য একটি মূল্যবান উৎস হতে পারে। পরবর্তী পর্বে আরও গভীরে ঢুকবো তাদের কর্মকাণ্ড, পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে। সঙ্গেই থাকুন।